গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে পাবলিক ফিনান্স এবং ট্যাক্সেশন এর ওপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তোমাদের পরীক্ষা যে প্রিপারেশন তোমরা নিচ্ছ সিভিল সার্ভিসের জন্য, তার উপর ট্যাক্স একটা ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো তার উপরে আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমরা কিভাবে পড়বে চ্যাপ্টারটা, এই কোয়েশ্চেন্স মেথড থেকেই তোমরা একটা আইডিয়া পাবে যে যেখানে কনসেপ্টের দরকার আছে সেখানে কনসেপ্টে ক্লিয়ার করা দরকার। এবং ধরে রাখতে পারো তোমাদের সিভিল সার্ভিসের যে পরীক্ষা তাতে 80% প্রায় কনসেপ্টের ওপর কোয়েশ্চেন্স করা হবে। তো আমরা সেই জায়গা থেকে আলোচনা করছি কিভাবে আনসারগুলো আমরা বার করছি, কোন জায়গাটা আমরা জোর দেবো পড়ার ক্ষেত্রে, আমি কিভাবে পড়াই আমার অনলাইনে, যারা আমার ক্লাস কোচিং করে, অনলাইন কোচিং করে, আমাকে যারা পড়ে তাদেরকে আমি কিভাবে পড়াই, তারা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করে, ফেস করে, সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো যারা তোমরা ইউটিউবে আমার ক্লাসটা দেখবে। An inverted duty structure for a particular product will tend to discourage its domestic value addition, associated foreign direct investment, import as finished goods as compared to raw material. তাহলে তোমাদের যাদের পড়া আছে পাবলিক ফিনান্স এবং ট্যাক্স, তো তারা তোমরা জায়গাটাকে দেখতে পারো, চেষ্টা করতে পারো। যাদের সেই জায়গাটা করা নেই, আমি তাদের ক্ষেত্রে বলি যে এই জায়গাটার আনসার করতে গেলে তোমাকে কিন্তু ট্যাক্সের পুরো ভেতরে বিষয়টাকে কিন্তু জানতে হবে। যেমন এই কোয়েশ্চেন্সটার উত্তর পেতে গেলে তোমাকে অবশ্যই তোমার ধারণা থাকা দরকার ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কী। যদি এই জায়গাটা তথ্যটা তোমার জানা থাকে, বোঝা থাকে, তাহলে কিন্তু তুমি সহজে উত্তরের কাছে পৌঁছতে পারবে। আর যদি তোমার এই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার সম্পর্কে কোনো ধারণা না থাকে, পড়া না থাকে, তাহলে কিন্তু তুমি আনসারটা কারেক্ট করতে পারবে না। তাহলে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কোনটা, অর্থাৎ আমার কাছে যারা অনলাইন ক্লাস করে, যারা আমার ইকোনমিক্স ক্লাস করে প্রাইভেট কোচিংয়ে, তাদেরকে আমি যেভাবে পড়াই, আমি যখন তাদের ট্যাক্স পড়াই বিভিন্ন ধরনের, যে এক্সাইজ ডিউটি থেকে আরম্ভ করে বিভিন্ন সেন্ট্রাল সেলস ট্যাক্স, মড ভ্যাট, কাউন্টার ভেলিং ডিউটি, ইনভার্টেড ডিউটি ট্যাক্স, এইগুলো সম্পর্কে আমি স্পেসিফিক্যালি আলোচনা করি। তেমন তোমাদের কাছে আজকে যেহেতু এই কোয়েশ্চেন্সটা এসছে, আমি তোমাদের আগে জানাই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটা কী। আমরা ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার বলতে যখন আমরা দেখি যে আমরা যে র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করছি, সেই ইম্পোর্টেড র মেটেরিয়ালের ওপর যে ট্যাক্স, তা কিন্তু ফিনিশড গুডসের থেকে হায়ার। অর্থাৎ আমি যদি একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসি বিদেশ থেকে, আমদানি করি, তাহলে তার যা দাম পড়বে, যদি আমি তার র মেটেরিয়াল স্পেয়ার পার্টস যদি কিনে নিয়ে আসি, তার যে ডিজাইন, তার যে প্রোগ্রামিং, এইগুলোকে কিনে নিয়ে এসে যদি মোবাইলটা বানাই, তাহলে কিন্তু তার দর বেশি পড়ে যাবে। কারণ যে ইনপুটগুলো আমি কিনছি তার উপর হেভি ট্যাক্স।
ফিনিশ প্রোডাক্টসের চার্জ। বোঝা গেল ইনভার্টেড ডিউটিটা কেন এটা ইনভার্টেড? কারণ আমরা জানি যে ফিনিশ প্রোডাক্টের ওপর ডিউটিটা বেশি হবে, র মেটেরিয়ালস বা ইনপুটের ওপর ডিউটি কম, কিন্তু এখানে উল্টো, একদম ডিগবাজি। অর্থাৎ ইনপুট বা র মেটেরিয়ালসের ওপর ডিউটি বেশি ফিনিশ প্রোডাক্টের তুলনায়, যেগুলো এই র মেটেরিয়ালস সাহায্যে তৈরি হচ্ছে। তাহলে যদি র মেটেরিয়ালসের ওপর ইম্পোর্ট ডিউটি যদি হাই হয়ে যায় তাহলে কী হবে? তাহলে ডোমেস্টিক্যালি যে দ্রব্যগুলো আমরা উৎপাদন করবো তার দাম বেশি পড়ে যাবে, তাহলে তারা কম্পিটিটিভনেসটা হারাবে, তার ফলে এরা উৎপাদন করতে অনুৎসাহিত হবে, তাহলে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন আসবে না। তাহলে যদি তাই হয় তাহলে ফরেন ইনভেস্টার্স তারা ইন্টারেস্টেড হবে না এখানে ফার্ম তৈরি করার। যেমন ভিভো, অপো এরা যদি এখানে ফার্ম তৈরি করে এবং তারা যদি চায়নার যে র মেটেরিয়ালস এখানে নিয়ে আসে তার উপর যদি হেভি ডিউটি পড়ে, তাহলে দেখবে ভিভো, অপো ইন্ডিয়াতে তৈরি করলে যা দাম কেউ কিনবে না দেশে তৈরি হলে, তাহলে সেই ইন্ডাস্ট্রি দেশে মার খাবে, ভ্যালু অ্যাডিশন হবে না। তাহলে তারা আর ইনভেস্ট করবে না, বিদেশি যে কোম্পানি ফরেন ইনভেস্টার্স তারা এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে না। তাহলে আমার ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কি কাকে ডিসকারেজ করবে? ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন ঘটাবে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঘটাবে না। তাহলে এখানে আনসার হবে 1 and 2। তাহলে আমি ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটা কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা বোঝা থাকলেই আমি কিন্তু আমার কারেক্ট আনসারটা বার করে নিতে পারবো। তার মানে আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমার আনসার করতে বেশি বেগ পেতে হবে না। তার জন্য তোমার বিশাল ম্যাগাজিন, বিশাল কিছু এমসিকিউ করে যাওয়া, কোথাও থেকে মক টেস্ট পারচেস করা, কোথাও থেকে টেস্টের জন্য ভর্তি হয়ে যাওয়া, কোনো প্রয়োজন নেই। তোমার যতক্ষণ না তোমার সাবজেক্ট ম্যাটারের কনসেপ্ট ক্লিয়ার না থাকবে, তুমি হাজার হাজার মক টেস্ট দাও, অনলাইন মক টেস্টে বসো, তুমি হাজার হাজার ম্যাগাজিন ফলো করো, কিছু হবে না যতক্ষণ না তুমি বিষয়টার ভিতরে না ঢুকবে। আর আমি এইটার ওপর জোর দিই সব থেকে বেশি, বিষয়টাকে আগে বুঝিয়ে দিই, কোশ্চেন্স এর বাইরে থাকবে না, কোশ্চেন্স যা করবে বিষয়টা যেহেতু জানা আছে তুমি পারবেই পারবে। Taxation policies affect which of the following components in the Indian economy? The taxation policy affect which of the following components in the Indian economy? Level of domestic investment, foreign investment, savings, inflation. Select the correct answer using the codes below 1 and 3, 2, 3, 4, 1 for 1, 2, 3, 4. তাহলে দেখো ট্যাক্সেশন পলিসি, গভর্নমেন্টের ট্যাক্স পলিসি। তাহলে ট্যাক্স মানে সরকার যেটা আয় করে দেশের বিভিন্ন সংস্থা, ইকোনমিক যে ইউনিটস তাদের ওপর থেকে একটা লেভি সংগ্রহ করে। তাহলে এইটার ফলে কি হয়? এইটার ফলে, এই ট্যাক্সের ফলে ফরেন ইনভেস্টমেন্ট বাধাপ্রাপ্ত হয়। দেখবে এখানে বিজনেস করতে যাওয়া, বিনিয়োগ করতে যাওয়া মানে এখানে হাই ট্যাক্স, দরকার নেই এখানে ইনভেস্টমেন্ট করবে। ডোমেস্টিক ইনভেস্টমেন্টও কমে যাবে, কারণ আমার একটা লেভেলের ওপর যদি বিজনেস টার্নওভার হয়ে যায় তারপর একটা হাই ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স পড়ে যাবে। সেভিংস প্রভাবিত হবে, কারণ যদি ট্যাক্স বসে, এক্সপেন্ডিচার ট্যাক্স যদি বেশি হয় তাহলে আমি এক্সপেন্ডিচার কম করে করবো, সেভিংস বাড়বে। ইনকাম ট্যাক্স যদি বেশি হয় তাহলে ইনকাম ট্যাক্স এড়ানোর জন্য আমরা সেভিংস করব। ইনফ্লেশন, যদি আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স বসে বা ডাইরেক্ট ট্যাক্স যদি কমে তাহলে ইকোনমিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। তাহলে ট্যাক্সেশনের ফলে সবগুলোই হতে পারে। তাই এখানে আনসার হবে 1, 2, 3, 4। A progressive and a regressive taxation system is a difference on the basis of potential for revenue collection, equity in taxation, impact of taxation on industrial growth, sustainability and robustness of taxation system. Progressive and regressive, এই দুটোকে আলাদা করা হবে কার উপর ভিত্তি করে?
potential for revenue collection, equity in taxation, impact of taxation on industrial growth, sustainability and robustness of taxation system. তাহলে এর উত্তরটা ঠিকমতো খুঁজে পেতে গেলে তোমার আইডিয়া ক্লিয়ার থাকা দরকার প্রোগ্রেসিভ অ্যান্ড রিগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, আয় বাড়লে কর বাড়বে এবং আয় যে হারে বাড়বে কর প্রদান পরিমাণ তার থেকে বেশি বাড়বে। রিগ্রেসিভ উল্টো, আয় বাড়বে কর ভার কমবে, আয় কমবে কর ভার বাড়বে। তাহলে যেখানে আয় বাড়ার সঙ্গে কর ভার বাড়বে এবং বেশি হার সেটা প্রোগ্রেসিভ, যেখানে আয় বাড়ার সঙ্গে কর ভার কমবে সেটা রিগ্রেসিভ। তাহলে এইটাকে আমরা আলাদা করতে পারবো কিসের উপর ভিত্তি করে? পোটেনশিয়াল ফর রেভিনিউ কালেকশন বেশি। তাহলে পোটেনশিয়াল ফর রেভিনিউ কালেকশনটা যদি আমি ধরি তাহলে এটা ভুল না ঠিক দেখি। প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ ট্যাক্স, এখান থেকে পোটেনশিয়াল ফর রেভিনিউ কালেকশনের জায়গাটা আমরা যদি দেখি, প্রোগ্রেসিভ ট্যাক্স মানে যে রেভিনিউ কালেকশন বেশি হবে তা না হতে পারে। প্রোগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে দেখা যায় যে ট্যাক্স কালেকশনের পোটেনশিয়ালিটি কমে যাচ্ছে, কারণ লোকে আয় গোপন করছে, ইভেট করছে। আর রিগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে আমাদের যেহেতু গরিব মানুষের জনসাধারণ জীবনযাত্রার মান নিচে নেমে যায়, ওয়েলফেয়ার করতে গিয়ে আমরা সেই করটা যদি কমিয়ে আনি আরও, তাহলে কিন্তু আমার এর ভিতরে পোটেনশিয়ালিটি থাকে না। তাহলে এটা কোনো বেসিস হতে পারে না। ইকুইটি ইন ট্যাক্সেশন মানে যার যতটা ট্যাক্স দেওয়ার ক্ষমতা সে ততটা দেবে, যার বেশি দেওয়ার ক্ষমতা বেশি দেবে, যার কম দেওয়ার ক্ষমতা কম দেবে। এই নয় সবাই সমান ট্যাক্স দেবে। যেমন রিগ্রেসিভের ক্ষেত্রে তুমি সাবান কিনলে, আমি সাবান কিনলাম, দুজনেই কিন্তু সাবানের ওপর 4 টাকা করে ট্যাক্স দিলাম। কিন্তু তার মানে এই নয় তোমার আয়, তোমার ইয়ারলি ইনকাম আর আমার ইয়ারলি ইনকাম সমান, এমন না। তাহলে এখানে ইকুয়াল ট্যাক্সেশন, যেটা কিন্তু ডিসপ্যারিটি বাড়িয়ে দেয়। ইকুইটি অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যার আয় বেশি সে বেশি দেবে, যার কম আয় সে কম দেবে। তাহলে যার যেটা, তাহলে এই অনুযায়ী দিলে যেটা হয় সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন অন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন মানে যে কে আলটিমেট, অর্থাৎ কার ওপর ট্যাক্সটা ফার্স্ট পড়ছে, সরকার কার ওপর, অর্থাৎ আমরা ইম্প্যাক্ট, ইনসিডেন্স এবং ইফেক্ট ট্যাক্সের 3টে জিনিস দেখি। ইম্প্যাক্ট মানে ফার্স্ট পয়েন্ট অফ ট্যাক্সেশন, সরকার কার ওপর প্রথম ট্যাক্স বসাচ্ছে। তাহলে এইটা প্রোগ্রেসিভ রিগ্রেসিভের কোনো লেনাদেনা নেই, মানে রেট অনুযায়ী সেটা প্রোগ্রেসিভ রিগ্রেসিভ হবে, ইম্প্যাক্টের সঙ্গে কোনো। সাস্টেনেবল অ্যান্ড রোবাস্টনেস অফ ট্যাক্সিং সিস্টেম, ট্যাক্সিং সিস্টেম দেশের অর্গানাইজেশন, সরকারের বিভিন্ন যে তার অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, তার ম্যান পাওয়ার, তাদের অভিজ্ঞতা, এই জায়গা থেকে তার সঙ্গে প্রোগ্রেসিভ রিগ্রেসিভের কোনো গল্প নেই। তাহলে আমাদের এখানে আনসার হবে ইকুইটি ইন ট্যাক্সেশন। Tax buoyancy is an indicator to measure efficiency and responsiveness of revenue mobilization in response to growth in the GDP, increase in working age population, increase in tax rate, all the above. তাহলে এর উত্তরটা পেতে গেলে আগে জানতে হবে ট্যাক্স বিউয়ান্সিটা কি। ট্যাক্স বিউয়ান্সি হচ্ছে, এইটা আমরা বলি খুব সহজে বুঝতে গেলে, এটা একটা অনুপাত। কিসের অনুপাত? পার্সেন্টেজ চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ, পার্সেন্টেজ চেঞ্জ ইন জিডিপি। অর্থাৎ জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্স কালেকশন, ট্যাক্স রেভিনিউটা যদি বাড়ে, তখন বলা হয় ট্যাক্স বিউয়ান্সি। যদি দেখা যায় জিডিপি যে হারে বাড়ছে, ট্যাক্সের রেভিনিউ তার থেকে বেশি বাড়ছে, তাহলে রেশিওটা 1-এর বেশি। অর্থাৎ আমরা বলতে পারি, লবে লিখতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ ইন ট্যাক্স রেভিনিউ, লবে নিউমারেটর। ডিনোমিনেটর লিখতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ ইন জিডিপি, বা ওপরে লিখতে পারি পার্সেন্টেজ চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ, নিচে লিখতে পারি পার্সেন্টেজ চেঞ্জ ইন জিডিপি। তাহলে এই রেশিওটা যদি 1-এর বড় হয় তাহলে ট্যাক্স বুয়ান্ট, কম হলে
ট্যাক্স বুয়ান্সি কম। ট্যাক্স বুয়ান্সি মানে আমার জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমি দেখি চেঞ্জ হওয়ার সঙ্গে আমার রেভিনিউ কালেকশন বাড়ছে, তাহলে দেশের উৎপাদন, দেশের ব্যবসা বাণিজ্য বাড়ছে, তাহলে গুড ইন্ডিকেটর। তাহলে পরিষ্কার ব্যাপার, অল অফ দ্য অ্যাবাভ হবে না। ইনক্রিজ ইন ট্যাক্স রেটের কোনো গল্প নেই, ইনক্রিজ ইন ওয়ার্কিং এজ পপুলেশনের কোনো গল্প নেই, গ্রোথ ইন জিডিপি, জিডিপি বাড়ার উপর এটা ডিপেন্ড করে, তাই এখানে আনতে হবে জিডিপি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোয়েশ্চেন যাই হোক না কেন, যেরকম টাইপের হোক, স্ট্যান্ডার্ড কঠিন বলে কিছু নেই, আমার জানা নেই বলে কঠিন, আমার খুব বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন্স করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। ব্যাপারটা হচ্ছে আমার পড়াটা স্ট্যান্ডার্ড কিনা। এবার তোমরা এখন বিভিন্ন জায়গায় ক্লাস করছো, প্রচুর জায়গায় পড়ছো, প্রচুর নোটস দিচ্ছে, কিন্তু সাবজেক্টের যে ম্যাটারের ভেতর তোমরা ঢুকতে পারছো কি না। যদি ঢুকতে না পারো তাহলে প্রিপারেশান কিছু হচ্ছে না, যদি ঢুকতে পারো তাহলে প্রিপারেশান চলছে সুন্দরভাবে। যেটা আমি করে থাকি, এই ম্যাটারটার ভেতরে ঢুকিয়ে আনি, যে ট্যাক্স বুয়ান্সিটার সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে, আমি উত্তরটা সহজেই খুঁজে পাবো। অ্যান ইকোনমি উইথ লো ট্যাক্স বুয়ান্সি, লো ট্যাক্স বুয়ান্সি, তাহলে ট্যাক্স বুয়ান্সিটা আমি আগে বলে দিয়েছি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন জিডিপি is most likely to have greater tax collection with higher economic growth, higher contribution of tax receipts to revenue receipts. Which of the above is are correct? তাহলে পরিষ্কার এখানে তোমরা বুঝতে পারছো যে জায়গাটা কোনটা হবে। তাহলে এইটা তোমরা অবশ্যই বলতে পারবে যে ট্যাক্স বুয়ান্সি মানে কোনটা এই ক্ষেত্রে হওয়া উচিত। বলো। লো ট্যাক্স বুয়ান্সি মানে কিন্তু আমার ট্যাক্স কালেকশন কম জিডিপি বাড়ার ক্ষেত্রে, তাহলে এইটা হবে না গ্রেটার ট্যাক্স কালেকশন উইথ হায়ার ইকোনমিক গ্রোথ, হবে না, লো ট্যাক্স বুয়ান্সি হবে না। দুই, হায়ার কন্ট্রিবিউশন অফ ট্যাক্স, লো ট্যাক্স বুয়ান্সি, রেভিনিউটা কম আসছে, হবে না। তাহলে এক হবে না, দুই হবে না, তাহলে হবে ডি। আন্ডার দ্য ট্যাক্সেশন টার্মিনোলজি, the term cascading effect refers to. Cascading effect মানে কি? When tax imposition leads to disproportionate rise in prices, when tax imposition leads to disproportionate fall in tax collection, when tax GDP ratio falls to very low level during a recession, when tax imposition on one commodity results in higher tax collection for complementary commodities. তাহলে কোনটা? আবার এখানে বলি, তোমাকে যে টার্মটা জানতে হবে, কাসকেডিং ইফেক্টটা কি বুঝতে হবে। ধরা যাক আমার একটা আটা কল আছে, আটা তৈরি করি, তাহলে আটা তৈরি করতে গেলে গম কিনতে হবে। তাহলে আমি যখন গম কিনলাম, যে গম বিক্রি করলো, সে গম বিক্রি করে যে টাকাটা পাবে তার উপর তাকে ট্যাক্স দিতে হবে, কারণ গম বিক্রি করতে তার আয়ের উপর ট্যাক্স, সে বিক্রি করছে, বিক্রির ওপর একটা ট্যাক্স আছে। ধরা যাক আমি গমটা ট্যাক্স দিয়ে কিনলাম, 10 টাকা ট্যাক্স দিয়ে আমি গমটা কিনলাম গম বিক্রেতার কাছ থেকে 100 টাকা দিয়ে, তাহলে 100 টাকার গমের মধ্যে আমার 10 টাকা ট্যাক্স রয়েছে। এবার গম থেকে আটা ভাঙালাম, ভ্যালু অ্যাডিশন হলো, ধরা যাক 50 টাকা, অর্থাৎ 150 টাকা, আমি তার উপর লাভ রাখবো 10 টাকা। তাহলে আমি এখন ময়দাটাকে বিক্রি করবো 160 টাকা, যেই বিক্রি করবো 160 টাকা নিলাম, তার উপর 10% ট্যাক্স, তাহলে 16 টাকা। তাহলে এই যে 10% বসালাম, যে ওই যে 160-160-এর মধ্যে কি আছে, তার মধ্যে একটা 10 টাকার ট্যাক্স ঢুকে আছে 160-এর মধ্যে, তাহলে ওই ট্যাক্সের ওপর ট্যাক্স হলো। তাহলে আমি ময়দা 160 টাকা দিয়ে যখন বিক্রি করলাম, তাহলে 16 টাকা ট্যাক্স। এবার তাহলে আমি কিনলাম কত,
আমি ব্রেডের মালিক, রুটি তৈরি কারখানা, আমি কিনলাম 16 টাকা ট্যাক্স, 160 টাকার সঙ্গে 176 টাকা। এবার সেখান থেকে রুটি বানালাম, ধরা যাক তার সঙ্গে আমি ভ্যালু অ্যাডিশন করলাম 20 টাকা, তাহলে 176 আর 20 196। আমি 10 টাকা লাভ রাখলাম, তাহলে আমার 196 আর 10 206 টাকা। যেই 206 টাকা দিয়ে বিক্রি করতে যাব আবার 10% ট্যাক্স, তাহলে 20 টাকা 60 পয়সা ট্যাক্স। তাহলে 20 টাকা 60 পয়সা ট্যাক্স, এর মধ্যে রয়েছে প্রথমে গমের কাছ থেকে যে 10 টাকা ট্যাক্স, তার উপরে 16 টাকা ট্যাক্স, তারপরে এটা মানে ট্যাক্স অন ট্যাক্স কাস্কেড। তার ফলে কি হচ্ছে, দামটা বাড়ছে এবং কোনো প্রপোর্শনাল নয় যে দামটা আমার একই রেটে 10 টাকা 10 টাকা করে বাড়ছে এমন নয়, 5 টাকা 5 টাকা করে বাড়ছে এমন নয়, কখনো 16 টাকা, কখনো 26 টাকা, কখনো 10 টাকা, কখনো 5 টাকা, এইভাবে বাড়ছে। তাহলে যদি তাই হয়, তাহলে এবার তুমি নিশ্চয়ই সহজে বুঝতে পারছো তোমার উত্তর কোনটা হওয়া উচিত। পরিষ্কার, তুমি যদি দেখো when tax imposition leads to disproportionate fall in tax collection, না ট্যাক্স কালেকশন বাড়ছে, এটা হবে। when tax GDP ratio falls to very low level during a recession, no, এখানে ট্যাক্স GDP রেশিওর কোনো ব্যাপার নেই, কাসকেডিং ইফেক্ট। when tax imposition on one commodity results in higher collection of complementary, না, আমি চায়ের উপর ট্যাক্স বসালাম, ট্যাক্স টাকাটা চিনির উপর থেকে কালেকশন করবে এমন না। আমি পেট্রোলের ওপর ট্যাক্স বসালাম, দিয়ে গাড়ি থেকে ট্যাক্স কালেকশন করবে এমন না। তাহলে এখানে হচ্ছে when tax imposition leads to rise in prices, আমরা ক্রমাগত প্রাইস বাড়ছে এবং ডিসপ্রপোর্শনেট, তাহলে পরিষ্কার এইটা হবে অ্যান্সার এ। Which among the following is not widely accepted taxation principle? Canon of equality, canon of economy, canon of uncertainty, canon of convenience. canon মানে নিয়ম, তাহলে কোনটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড নয়? অনেক জায়গায় আমরা করকে সমতার দিক থেকে নিয়মটাকে অনুসরণ করি, কোথাও ইকোনমির নিয়ম অনুযায়ী, ইকোনমির যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা করটাকে বসাই, কোথাও সুবিধা অনুযায়ী বসাই, কিন্তু কখনোই আমরা আনসার্টেনটি এরকম কোনো নিয়ম আমরা প্রয়োগ করি না। কারণ কর হচ্ছে একটা নিশ্চিত একটা আয়ের সুযোগ জায়গা সরকারের, সে আয়ের জায়গাটা সম্পর্কে যদি আমি আনসার্টেনটি তৈরি করি, তাহলে আমার এক্সপেন্ডিচার কী করবো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ফিসক্যাল ডেফিসিট কী হবে, ফিসক্যাল ডেফিসিটকে ব্যালেন্স করবো কী করে, এই ব্যাপারে কোনো আইডিয়া পাবো না। তাই এখানে যেটা হবে না, ক্যানন অফ আনসার্টেনটি। A decreasing tax GDP ratio necessarily indicates which of the following? A decreasing tax GDP ratio necessarily indicates which of the following? তাহলে ভালো করে দেখো, ডিক্রিজিং ট্যাক্স GDP ratio, increase in poverty rate in the nation, increase in economic activities, higher burden of subsidies on the government, none of the other. তাহলে ডিক্রিজিং ট্যাক্স GDP ratio, তাহলে এটা কি ইন্ডিকেট করছে ইনক্রিজ ইন পভার্টি রেট ইন দ্য নেশন? এটা বলা যাবে নিশ্চিতভাবে, কারণ ট্যাক্স GDP রেশিওকে পভার্টি ইনফ্লুয়েন্স করতেও পারে, নাও পারে। কারণ গরিব মানুষরা ট্যাক্স দেয় না, বিক্রয় কর দিলে সামান্য, এবং গরিব মানুষদের অনেক ক্ষেত্রে এর ওপর সাবসিডিজ করা হয়। তাই ট্যাক্স GDP রেশিওর ওপর এই পভার্টির জায়গাটা সামঞ্জস্যপূর্ণ নয়। ইনক্রিজ ইন ইকোনমিক অ্যাক্টিভিটি যদি বাড়ে, তাহলে ট্যাক্স GDP রেশিও বাড়বে, ডিক্রিজিং হবে না। পরিষ্কার এটা হবে না, বি আগেই বাদ। হায়ার বার্ডেন অফ সাবসিডিজ অফ দ্য গভর্নমেন্ট, সাবসিডিজটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটা ফিসক্যাল ডেফিসিটকে ইন্ডিকেট করে। ট্যাক্স GDP রেশিও হচ্ছে জিডিপি সাপেক্ষে তার আর্নিং, তাহলে বার্ডেন অফ সাবসিডিজ অফ দ্য গভর্নমেন্ট এটা ফিসক্যাল ডেফিসিট, এর সঙ্গে ট্যাক্স GDP রেশিওর কোনো সম্পর্ক নেই। কারণ ট্যাক্স GDP রেশিও হচ্ছে জিডিপির সঙ্গে সরকারের ট্যাক্স কালেকশন কী পরিমাণ বাড়ছে, ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রিসিপ্ট কীটা কোনটা বাড়ছে সেই জায়গাটা, তাহলে সেটা কমছে,
তাহলে ট্যাক্স রেভিনিউ রিসিপ্টটা কমছে জিডিপির সাপেক্ষে, এইটা হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও ডিক্রিজিং। তাহলে এটা হতে পারে যে ইকোনমিক অ্যাক্টিভিটি কমে আসছে, এই জায়গা থেকে হতে পারে। সরকারের ট্যাক্স কালেকশনটা কমে আসছে, লোকে কর কম দিচ্ছে, কর এড়িয়ে যাচ্ছে, জিডিপি বাড়া সত্ত্বেও, ইনকাম বাড়া সত্ত্বেও কালো টাকা তৈরি হয়ে যাচ্ছে, এমন হতে পারে। তাহলে এর সঙ্গে কিন্তু এরও কোনো সম্পর্ক নেই। তাহলে আমার এখানে কি হবে? নান অফ দি অ্যাবাভ। ট্যাক্স পলিসি অফ গভর্নমেন্ট ডাইরেক্টলি অ্যাফেক্টস দ্য ইকোনমি। ট্যাক্সেস হ্যাভ এ বিয়ারিং অন সেভিংস ইন দ্য ইকোনমি, অবশ্যই। ট্যাক্স চেঞ্জ হলে সেভিংস প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, ইনভেস্টমেন্ট ইন দ্য ইকোনমি, অবশ্যই। আমরা আগেই বলেছি স্ট্যান্ডার্ড অফ লিভিং, ট্যাক্স বসা মানে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কমা বাড়া, অবশ্যই। কারণ আমার কাছ থেকে বেশি করে ট্যাক্সিং করে মানিয়ে নিলে আমার খরচ করার ক্ষমতা কমে যাবে, তাহলে আমি কনজামশন কম করতে পারবো, তাহলে অ্যাভেলেবিলিটি অফ গুডস আমার কাছে কম হবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং নিচে নেমে যাবে। তাই এখানে হবে সবগুলোই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ট্যাক্স ক্যান নট be levied or collected except by authority of law. A new tax cannot be imposed unless asked for by the executive government. No expenditure can be sanctioned unless asked for by the executive government. পরিষ্কার তোমরা জানো, যদি তোমাদের পড়া থেকে প্রসেস অফ বাজেট প্রেজেন্টেশন, অর্থাৎ প্রসেস অফ বাজেট প্রেজেন্টেশনে তুমি এর উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ সেখানে কিভাবে বাজেটকে প্রেজেন্ট করা হয়, কিভাবে বাজেট পাস করানো হয়, সেই জায়গা যদি আমরা দেখি তাহলে অবশ্যই ট্যাক্স ক্যান নট বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল। পার্লামেন্ট আইন করবে তবে সেটা করা যাবে। এই নিউ ট্যাক্স ক্যান নট বি ইম্পোজ আনলেস আস্ক ফর বাই দ্য এক্সিকিউটিভ, অবশ্যই নতুন ট্যাক্স আস করা যাবে না যদি এক্সিকিউটিভ গভর্নমেন্ট যদি না বলে। নো এক্সপেন্ডিচার ক্যান বি স্যাংশন আনলেস আস্ক ফর বাই দ্য এক্সিকিউটিভ। কাজেই এখানে হবে তিনটেই, অল অফ দি অ্যাবাভ। এইটা আছে তোমাদের বাজেট যখন পড়বে, সে বাজেটে আছে প্রসেস অফ বাজেট, প্রেজেন্টিং বাজেট, ঠিক আছে, এবং প্যাসেজ অফ বাজেট ইন দ্য লোকসভা, এই টপিকটার ওপর এইটার আলোচনা, ঠিক আছে। দ্য সিস্টেম অফ প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ইন দ্য কান্ট্রি ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, প্রিএম্বল, অল অফ। তাহলে ট্যাক্সটা বসাবে কে? সরকার, রাষ্ট্র। কেন? আর্থিক সাম্য, ন্যায় প্রতিষ্ঠা। তাহলে এইটা সরকারের কাজ, তাহলে সেটা কোথায় দেওয়া থাকবে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মানে এই জায়গা থেকে গেলে তোমার পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমির জায়গাটা তোমাকে ভালো করে জানতে হবে, মানে ইকোনমিক্সটা কতটা গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স পলিটিক্সে, পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে জড়িয়ে থাকবে, ইকোনমিক্স জিওগ্রাফির সঙ্গে জড়িয়ে থাকবে। তাহলে একটা সাবজেক্ট যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার পলিটিক্যাল সায়েন্সের কিছু উত্তর তুমি পেয়ে যাবে, তুমি জিওগ্রাফির ইকোজিওর কিছু উত্তর পেয়ে যাবে। সেই জন্য ইকোনমিক্সটা অত্যন্ত ভালো করে, এবং বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার, ম্যাটার ক্লিয়ার করা, যেটা আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদের করে থাকি। ফিসকাল ক্যাপাসিটি টার্ম ইজ ইউজড বাই পলিসি মেকার্স টু রেফার টু। ফিসকাল ক্যাপাসিটি ভালো করে দেখো, আমরা ফিসকাল পলিসি পড়েছি, আমরা ফিসকাল ট্র্যাক পড়েছি, ফিসকাল ক্লিপ পড়েছি, ফিসকাল মিড টার্ম ফিসকাল পলিসি পড়েছি, আমরা ফিসকাল ম্যানেজমেন্ট পড়েছি, কিন্তু ফিসকাল ক্যাপাসিটিটা কি আগে জানতে হবে। ফিসকাল ক্যাপাসিটি হচ্ছে গভর্নমেন্ট ক্যাপাসিটি টু ট্যাক্স অ্যান্ড স্পেন্ড, এটা হচ্ছে ফিসকাল ক্যাপাসিটি। ফিসকাল ক্যাপাসিটি মানে গভর্নমেন্টের ক্ষমতা, তার ক্যাপাসিটি, তার যোগ্যতা, তার দক্ষতা কর আদায় করে এবং সেটাকে ব্যয় করে, এটা হচ্ছে ফিসকাল ক্যাপাসিটি। তাহলে ওপেননেস অফ অ্যান ইকোনমি, গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার ভলিউমস, প্রাইভেট সেক্টর সেভিংস, সিলেক্ট দ্য আনসার ইউজিং দ্য কোর্স বিলো। তাহলে পরিষ্কার ফিসকাল ক্যাপাসিটি মানে কি? অর্থাৎ ক্যাপাসিটি অফ দ্য গভর্নমেন্ট টু ট্যাক্স অ্যান্ড স্পেন্ড। তাহলে গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার ভলিউমস, তাহলে শুধু টু অনলি। তাহলে দেখো, তুমি যদি মানে জানো, তোমার যদি বিষয়টার টপিকটার ভেতরে যদি পুরোটা পরিষ্কার থাকে, কাঁচের মতো স্বচ্ছ থাকে, তোমার আনসারে ঢুকতে 1 মিনিটও দেরি লাগবে না। কিন্তু না জানা থাকলে ফিসকাল ক্যাপাসিটি কি, তুমি এর মধ্যে ঘুরবে এবং একটা আন্দাজে ভর করে একটা মারবে। ফিসকাল ক্যাপাসিটি অ্যান্ড ফিসকাল ডিসিপ্লিন, আবার দেখো ফিসকাল ক্যাপাসিটি অ্যান্ড ফিসকাল ডিসিপ্লিন
অফ এ স্টেট রেসপেক্টলি রেফার টু। তাহলে ফিসকাল ক্যাপাসিটি মানে বললাম, ফিসকাল ডিসিপ্লিন মানে কি? ব্যালেন্স ইন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখাটা হচ্ছে ফিসকাল ডিসিপ্লিন। ফিসকাল ক্যাপাসিটি মানে গভর্নমেন্ট ক্যাপাসিটি টু ট্যাক্স, টু স্পেন্ড। তাহলে আমার যদি এই দুটো জানা থাকে, রেফার টু, তাহলে কী বলছে? ট্যাক্স জিডিপি রেশিও অ্যান্ড প্রপোর্শন অফ রেভিনিউ রিসিপ্ট টু ইটস টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার, বাজেটের ডেফিসিট অ্যান্ড টোটাল রেভিনিউ কালেকশন অফ এ স্টেট কম্পেয়ার টু ইটস ন্যাচারাল রিসোর্স বেস, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স অ্যান্ড পারফরমেন্স অফ ট্যাক্স ডিপার্টমেন্টস ইন রিকভারিং ব্ল্যাক মানি। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাজেটের ডেফিসিট অ্যান্ড টোটাল রেভিনিউ কালেকশন অফ এ স্টেট কম্পেয়ার টু ন্যাচারাল রিসোর্স বেস, ট্যাক্স জিডিপি রেশিও অ্যান্ড প্রপোর্শন অফ রেভিনিউ রিসিপ্ট টু টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে কোনটা হওয়া উচিত? ফিসকাল ক্যাপাসিটি অ্যান্ড ফিসকাল ডিসিপ্লিন মানে ট্যাক্স জিডিপি রেশিও অ্যান্ড প্রপোর্শন অফ রেভিনিউ রিসিপ্ট টু ইট। তাহলে রেভিনিউ রিসিপ্ট এবং টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে প্রপোর্শন ব্যালেন্স রাখা, এবং ট্যাক্স জিডিপি রেশিও মানে ক্যাপাসিটি টু ট্যাক্স কালেকশন এবং এক্সপেন্ডিচার। তাহলে অবশ্যই হওয়া উচিত 13A। ঠিক আছে, 13A হওয়া উচিত। বুঝে গেল? তাহলে এইটা হবে আনসার। বুঝে গেল? 14, ইফ দ্য ট্যাক্স এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট ইনক্রিজেস, it implies that the government giving greater tax exemptions, revenue expenditure of the government is increasing, government is spending more tax money in non-planned sector of the economy. Choose the correct answer. তাহলে ট্যাক্স এক্সপেন্ডিচার মানে ট্যাক্সের খরচ। তাহলে ট্যাক্স যখন আমি আদায় করছি আয়, যখন আদায় করবো না তখন সেটা ব্যয়। তাহলে ট্যাক্স আদায় করবো না কোথায়? যেখানে আমি ট্যাক্স রিডাকশান, ট্যাক্সের ছাড় দিচ্ছি, যেখানে ট্যাক্সের ওপর আমি সাবসিডি দিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে আমার ট্যাক্স এক্সপেন্ডিচার। তাহলে ট্যাক্স এক্সপেন্ডিচার তাহলে ইমপ্লাই কোনটা করবে? গভর্নমেন্ট গিভিং গ্রেটার ট্যাক্স এক্সেম্পশন, ট্যাক্স থেকে বাদ দিচ্ছি যেখানে, তাহলে এইটা হবে। রেভিনিউ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট এটা নয়, ট্যাক্স এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং মোর ট্যাক্স মানি ইন নন প্ল্যান সেক্টর, এটাও নয়। তাহলে এখানে হবে ডি, অনলি ওয়ান। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা যদি সাবজেক্ট ম্যাটারটাকে ঠিকমতো রিয়ালাইজ করতে পারি, তাহলে রিয়ালাইজ করলেই লজিক, আমাদের ইকোনমিক্সটা খুব লজিক্যাল সাবজেক্ট। আমি বলছি ঠিক, তুমি বলছো ভুল, এমন নয়। যদি ম্যাটারটা ঠিকমতো রিয়ালাইজ করো তাহলে লজিক্যালি তুমি সেই জায়গাটা পৌঁছে যাবে। তাহলে আমি আজকে ট্যাক্সের ওপর এগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধব যারা দিচ্ছে তাদেরকে হেল্প করার জন্য সাবস্ক্রাইব করতে বলো, তাদের সঙ্গে শেয়ার করো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো টপিকের ওপর কোনো আইডিয়া যদি দরকার লাগে বলবে, সেটাও বলবো। এবং তোমরা বেলটাতে রিং করে রাখো যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।